আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে ৫ তলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। রাজধানীর ধানমন্ডিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আজ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার কারণে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫% কমিশন, সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশে যদি কেউ বিদেশি বিনিয়োগ আনতে পারেন তাহলে মোট যে কত টাকা বিনিয়োগ আনা হবে তার ১.৫% পরামর্শক ফি বা কমিশন হিসেবে তাকে দেয়া হবে। পাশাপাশি বিদেশিরা আগে বাংলাদেশে টাকা আনলে লভ্যাংশ দেশে ফেরত নিতে যে জটিলতা ছিল সেগুলো সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানাবো পে স্কেল নিয়ে জামাতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন। ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট পেশের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বেতন কাঠামো। প্রথম গ্রেডে ৫০%, দ্বিতীয় বছরে বাকি ৫০% মূলধনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি করা হচ্ছে। ২০তম গ্রেডে এখন সর্বনিম্ন বেতন থাকবে ৮,২৫০ টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন থাকবে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। আর ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো লালন শাহের মাঝারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে, সংসদে আমির হামজা। আমির হামজা জানিয়েছেন যে লালন শাহের মাজারে অনৈতিকভাবে যে ধরনের কার্যক্রম চলে সেগুলো আমরা বন্ধ করতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। রাজধানী ধানমন্ডিতে ৫ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। রাজধানীর ধানমন্ডির একটি ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আজ সন্ধ্যার পরই অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা গেছে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে মূলত বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নতুন করে এই ভয়াবহ কার্যক্রমগুলো আদতে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বিষয়গুলো বোঝা যাচ্ছে না। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবার সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আগুন লাগার ঘটনা সারা দেশ জুড়ে এমনিতেই কয়েকদিন পর পর ঘটছে। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার মধ্য দিয়ে মূলত আবারও সারা দেশ জুড়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। আগুন লাগার ঘটনা সবাইকেই হতচকিত করেছে। এমন অগ্নিকাণ্ডের ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা আমাদের সবার। আমরা মনে করি যে আগুন লাগার ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়ে, সেটি সরকারের পৃষ্ঠপোষকতায় দ্রুততম সময়ের মধ্যে যদি সেখানে কোনো নাশকতা থাকে সেটি বন্ধ করতে হবে। আর এই নাশকতা যে বা যারা করার চেষ্টা করছে তাদেরকে ব্যাপকভাবে আসলে সমর্থন, এদের বিরুদ্ধে কার্যক্রম
চালিয়ে যেতে হবে। যারা মনে করে যে এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটে যারা সারা দেশ জুড়ে নাশকতার সৃষ্টি করতে চায় তারা কখনো দেশের ভালো কোনো নাগরিক হতে পারে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সচিবালয়ে আগুন, এয়ারপোর্টে আগুন, এমন কোনো জায়গায় নেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সুতরাং এই যে আগুন লাগার ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনি কি মনে করেন? আমার মনে হয় আগুন লাগার এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে দেশে ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে। একটি পক্ষ দেশটাকে স্থিতিশীল হোক সেটি কখনোই তারা চায় না। তারা সব সময় চায় যে দেশ অস্থিতিশীল থাকুক এবং অস্থিতিশীল থাকার মধ্য দিয়ে তারা মূলত দেশটাকে একটি খারাপের দিকে নিয়ে যাক সেই প্রত্যাশা করে তারা। ইসলামী ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। এবার ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতার কারণে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 49/1 খ সরেয়া প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য পর্যবেক্ষণ প্রদান করবেন। বাংলাদেশ ব্যাংক বলছে যে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক এর পর্যবেক্ষক নিয়োগের উদ্যোগ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা, সুশাসন আর শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। মূলত যতটুকু আসলে বোঝা গেল যে ইসলামী ব্যাংকে কিন্তু জামাত শিবিরের অনেক অ্যাকাউন্টধারী ব্যক্তি রয়েছে, তাদেরকে মূলত পর্যবেক্ষণ করার জন্য সরকার ইসলামী ব্যাংকের দখল নিতে চায়। সেজন্য যারা স্বতন্ত্র প্রার্থী বা পরিচালক এমডির পদে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে বিএনপি নিজেদের মতো করে কয়েকজনকে নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংকে। আর জামাত অভিযোগ করছে যে এদের মতো লোক ক্ষমতায় আসলে বা ইসলামী ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর মূলত ইসলামী ব্যাংক একভাবে দেউলাত্বর মধ্যে চলে যেতে পারে। সুতরাং আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই যে ইসলামী ব্যাংকের বিষয়গুলো যদি এখন পর্যন্ত তারা যথাযথভাবে ঠিকঠাক করতে না পারে তাহলে ভবিষ্যতে দেশের অর্থনীতিতে একটি স্থবিরতা আসবে এবং গ্রাহকরা যদি তাদের টাকা ফেরত না পায় সেক্ষেত্রে গ্রাহকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। কারণ ইসলামী ব্যাংকধারীর অ্যাকাউন্টের সংখ্যা বাংলাদেশে সব থেকে বৃহৎ। সুতরাং এই পর্যন্ত যদি সবাই একযোগে মাঠে নামে তাহলে হয়তো সরকারের পতনও হতে পারে। বিদেশি বিনিয়োগ আনলে মিলবে 1.5% কমিশন, সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন যে কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক দেশে যদি বিনিয়োগ আনতে সক্ষম হলে বিনিয়োগের মোট পরিমাণের 1.5% পরামর্শক ফি বা কমিশন দেয়া হবে। আর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য জোহরত আদিব চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম উদ্যোগ ছিল বিনিয়োগের মুনাফা সহজে নিজ দেশে নিতে না পারা। সরকার আইনগত সংস্কারের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে। পাশাপাশি সাম্প্রতিক এক বৈঠকে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে 1.5% কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগের ফলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দক্ষ ও যোগ্য ব্যক্তিরাও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে ভূমিকা রাখতে পারবেন। সংসদে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার বদ্ধপরিকর এবং সরকার আসলে সেভাবেই কাজ করছে। মূলত সরকার চায় বাংলাদেশে যেন একটি সুন্দর ও সঠিকভাবে বিনিয়োগ হয় এবং এই বিনিয়োগের মধ্য দিয়ে দেশের মানুষ যেন উপকৃত হতে পারে এমন কিছু করতে চাইছে সরকার বলে এমন কথাই তারেক রহমান মূলত বোঝানোর চেষ্টা করেছেন। তিনি জানান যে আমি বলতে চাই বিনিয়োগের মাধ্যমে সারা বাংলাদেশটা একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের, এমন কথাই তারেক রহমান উল্লেখ করেছেন। তারেক রহমান আরও জানান যে আমি সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এই বিনিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে মূলত আপনারা সবাই এগিয়ে যান
সেই প্রত্যাশা আমাদের। আমরা বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। অর্থাৎ তিনি এই বিনিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে সুন্দর একটি সম্মানজনক অবস্থানের দিকে সুন্দর ও সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তোলার পক্ষে তিনি কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। পে স্কেল নিয়ে জামাতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন 2026-27 অর্থবছরে জাতীয় বাজেট পেশের আগেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল। একদিকে সংসদে বিরোধী দল জামাত 8,39,505 কোটি টাকা ছায়া বাজেট পেশ করেছে। সরকার ও সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাতি ইসলাম তাদের প্রস্তাবিত ছায়া বাজেটের রূপরেখা তুলে ধরেছে। দলটির প্রস্তাবনা অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য প্রথম বছরেই নতুন স্কেলে শতভাগ মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে। তাদের ভাতার ক্ষেত্রে দ্বিতীয় বছরে শতভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ধাপে ধাপে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রথম বছরে 50%, দ্বিতীয় বছরে 50% মূল বেতন কার্যকর করার কথা বলা হয়েছে। তাদের পূর্ণাঙ্গ ভাতা কার্যকর প্রস্তাব রাখা হয়েছে তৃতীয় বছরে। অর্থাৎ নতুন করে বিএনপি নানাবিধ কার্যক্রমগুলো সামনে নিয়ে আসছে। বিএনপির কথা হচ্ছে যে তারা মূলত বাংলাদেশকে আবার নতুন ভাবে সাজাতে চায়। আওয়ামী লীগ যেমন 2007 সালের দিকে ক্ষমতা আসার পর থেকেই কিন্তু প্রথমেই আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সরকার আসলে এগিয়ে গিয়েছিল। বিএনপিও ঠিক একই পথে হাঁটছে। তারা এখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে তারা স্বৈরতন্ত্র কায়েম করতে চাইবে হয়তোবা, এজন্য যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের পক্ষে থাকে এমন কিছুই তারা করতে চাইছে বলে বোঝা যাচ্ছে।